এই ভিডিওতে ব্রাশ বা প্রজেক্টাইলের কতগুলো টিপিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রবলেমটা দেওয়া আছে বলছে একটা ব্রাশ এনি পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি u অ্যান্ড অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা। অর্থাৎ কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এইভাবে প্রক্ষেপ করে দেওয়া হবে। সাপোজ u বেগে ছোড়া হয়েছে এবং থিটা কোণে ছোড়া হয়েছে। এই অংশটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি সাপোজ v1, আর ঠিক অর্ধেক উচ্চতায়, মানে এটা যদি h হয় টোটালটা, তাহলে এই অংশটা আমি ধরে নিলাম h/2। বলছে h/2 উচ্চতায় কণাটির বেগ হচ্ছে v2। বুঝে গেছে? আবার বলছি, একটা বস্তুকে u বেগে থিটা প্রক্ষেপ কোণে ছোড়া হলো। a particle is projected with velocity u and with angle of projection theta। সর্বোচ্চ উচ্চতায় বেগ v1, the velocity at the maximum height is v1 and velocity at the half of the maximum height, সর্বোচ্চ উচ্চতা অর্ধেক উচ্চতায় বেগ হচ্ছে v2। দেওয়া আছে v1 equal to root over of 2/5 into v2। 2/5 টোটাল রুট ওভারের মধ্যে। দেন ফাইন্ড থিটা। যদি সর্বোচ্চ উচ্চতায় বেগ সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় বেগের রুট ওভার 2/5 গুণ হয়, তাহলে সেক্ষেত্রে কণাটির প্রক্ষেপ কোণ নির্ণয় করে। এই হচ্ছে তোমার প্রশ্ন। কিভাবে নির্ণয় করব? খুব সহজ ব্যাপার। আমাকে v1 বার করতে হবে, v2 বার করতে হবে, এবং v1 আর v2 পেয়ে গেলে এই ইকুয়েশনে বসালেই তোমার কাজ হয়ে যাবে। কারণ v1টাও আসবে u টার্মে, v2টাও আসবে u টার্মে, তাহলে uটা দুদিক থেকে কেটে যাবে, থিটার টার্ম থাকবে, সেখান থেকে থিটা এলিমিনেট করে থিটার মান নির্ণয় করব। আচ্ছা, একদম প্রথম দিকের আলোচনায় চলে যায় প্রজেক্টাইলের। সেখানে আমি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন করেছিলাম, মানে ভেলোসিটিটা কোন বিন্দুতে কিভাবে চেঞ্জ হবে, হরাইজন্টাল ডিরেকশন কেমন হবে, ভার্টিক্যাল ডিরেকশন কেমন হবে। আমি গোটা ব্যাপারটা আবার নিয়ে আসছি। আমি বলেছিলাম at each and every point the horizontal component of velocity is unchanged, মানে গতিপথের প্রতিটি বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশ অপরিবর্তিত থাকে। তার মানে আমি বলতে পারি এইখানে এই বিন্দুতে বেগের আনুভূমিক উপাংশ হবে u cos θ, এটা তো u cos θ হবে, নতুন করে বলার কিছু নেই। এবং এই বিন্দুতেও বেগের আনুভূমিক উপাংশ হবে u cos θ। ঠিক? আচ্ছা, এই বিন্দুতে উল্লম্ব উপাংশ কত হবে? 0। অলরেডি আলোচনা হয়েছে, সর্বোচ্চ বিন্দুতে উল্লম্ব উপাংশ 0 হয়ে যায়। কিন্তু এই বিন্দুতে একটা উল্লম্ব উপাংশ থাকবে। আমি ধরে নিলাম এই বিন্দুতে উল্লম্ব উপাংশ হচ্ছে u y বা u2y করলাম। 2y মানে দ্বিতীয় ক্ষেত্রে y ডিরেকশন। এটা হচ্ছে u2x, এটা u1x, আর এটা হচ্ছে u2y, সরি u1y। মানে এইভাবে আমি বলছি, এক নম্বর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় x অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে v1x এবং এটার মান কত? u cos θ। y অক্ষ বরাবর বেগের উপাংশ কত? 1y, দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। আর দু নম্বর কোণার ক্ষেত্রে x অক্ষ বরাবর বেগের উপাংশ v2x, এটাও u cos θ, আর y অক্ষ বরাবর উপাংশ হয়ে যাচ্ছে v2y। এটা আমি কত জানি না, এটা আমাকে বার করতে হবে। বুঝে গেছে? প্লিজ একটু একটু করে করা যায়। প্রথমেই ধরে নাও যে u আর থিটা তো দেওয়া আছে, নতুন করে বলার কিছু নেই। প্রথমে লিখে নাও সর্বোচ্চ উচ্চতায়, এট দ্য ম্যাক্সিমাম হাইট। তারপর একটা নাম দিয়ে দাও। সাপোজ সর্বোচ্চ উচ্চতার নাম হচ্ছে a আর অর্ধেক উচ্চতার নাম হচ্ছে b। সর্বোচ্চ উচ্চতায় a বিন্দুতে এটা পরিষ্কার লিখবো যে v1x equal to u cos θ, v1y equal to 0। অতএব v1 equal to root over of v1x square v1y square। এটা ভেক্টর থেকে লিখছি। যদি x আর y উপাংশ x আর y হয়, আমি জানি ভেক্টরটার মান হয়ে যায় root over x square plus y square। সেখান থেকে লিখলাম
তাহলে এটা পড়ে থাকছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস জিরো। তাহলে এটা ক্যালকুলেশন করলে পড়ে থাকবে ইউ কস থিটা। দেখো v1 এর মান কিন্তু আমি পেয়ে গেলাম, এই ইকুয়েশনের v1 এর মান পেয়ে গেলাম। হয়ে গেল। নেক্সট বি বিন্দুতে চলে যাব। সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতা, হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট। এখানে আমি আবার লিখে ফেলি v2x, এটা হয়ে গেল ইউ কস থিটা, আর v2y এটা কত কিছু বলা নেই, তাহলে v2y টা বের করতে হবে। আচ্ছা v2y বের করার জন্য আমি এইটুকু পথ কনসিডার করলাম, একদম অরিজিন থেকে মানে যেখান থেকে ছোড়া হয়েছে সেখান থেকে বি পর্যন্ত। আমি y অক্ষ বরাবর গতি, আমি যেহেতু v2y চাইছি y অক্ষ বরাবর গতি কনসিডার করছি। কি লিখতে পারি যদি y অক্ষ বরাবর ভাবি, তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ u sin থিটা, অন্তিম বেগ v2y, ত্বরণ উপরে উঠছে তাহলে মাইনাস জি, উচ্চতা h/2, এই অর্ধেক উচ্চতায় গেছে। তাহলে এইখান থেকে আমি একটা এক্সপ্রেশন পাবো, এটা প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, হাইট। তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2fs, ওই ফর্মুলাটা প্রয়োগ করব। তাহলে আমি লিখতে পারি ক্যান রাইট, লিখতে পারি v2y স্কয়ার, v2y স্কয়ার u sin থিটা স্কয়ার প্রাথমিক বেগ মাইনাস 2fs, তাহলে 2gh/2, তাহলে পড়ে থাকছে v2y স্কয়ার u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস g ইনটু h হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন হচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে এটা পড়ে থাকছে u স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2, তাহলে এটা পড়ে থাকছে u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে আমি পেলাম অর্ধেক উচ্চতায় বেগের উল্লম্ব উপাংশ তার বর্গ হচ্ছে, বর্গটাই রাখলাম আমার কাজে লাগবে, u স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2। তাহলে আমি কত পাবো, অর্ধেক উচ্চতায় বেগ যেটাকে আমি v2 বলছিলাম, তাহলে v2 ইকুয়াল টু পড়ে থাকছে রুট ওভার অফ v2x স্কয়ার v2y স্কয়ার। তাহলে এটা পড়ে থাকছে u স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস এটা স্কয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। ঠিক হলো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ পেয়ে গেছি, অর্ধেক উচ্চতায় বেগ পেয়ে গেছি। তুমি মানটা বসিয়ে দাও, তাহলেই সেখান থেকে তোমার থিটার মানটা পেয়ে যাবে। কি ছিল কন্ডিশন? তোমার কন্ডিশন ছিল v1 ইকুয়াল টু রুট ওভার অফ 2/5 ইনটু v2। প্রথমে স্কয়ার করে দাও, তাহলে v1 স্কয়ার ইকুয়াল টু 2/5 v2 স্কয়ার, এটা হয়ে যাচ্ছে u স্কয়ার, মানটা পরের লাইনে বসাচ্ছি, এটা হয়ে গেল v2 স্কয়ার। পরের লাইনে v1 এর মান বসাও, v2 এর মান বসাও। v1 এর মান হচ্ছে u cos থিটা, তাহলে u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা পড়ে থাকছে 2/5, এটা u স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে কোনাকুনি গুণ, এটা হয়ে গেল 5 u স্কয়ার cos স্কয়ার থিটা, এটা 2 u স্কয়ার cos স্কয়ার থিটা, 2 দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে u স্কয়ার sin স্কয়ার থিটা, u স্কয়ার গুলো সব কেটে দাও, তাহলে 5 মাইনাস 2, তার মানে এটা পড়ে থাকছে 3 cos স্কয়ার থিটা, আর ইকুয়াল টু পড়ে থাকছে sin স্কয়ার থিটা, তাহলে পড়ে থাকছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 3, তাহলে আমার পড়ে থাকছে tan থিটা ইকুয়াল টু √3, অতএব থিটা ইকুয়াল টু 60। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুব কনসেপচুয়াল একটা প্রবলেম। তুমি যদি এই অঙ্কটা বুঝতে পারো, অনেকটা ধারণা তোমার পরিষ্কার হবে কিভাবে প্লাসের বেগ বিভিন্ন বিন্দুতে পরিবর্তিত হয়। তুমি ওই ব্যাপারটা সবসময় খেয়াল রাখবে যে
বেগের আনুভূমিক উপাংশটা সব বিন্দুতে অপরিবর্তিত থাকে। অ্যাট ইচ অ্যান্ড এভরি পয়েন্ট দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন্স unaltered, but the vertical component of velocity changes continuously because there is acceleration due to gravity at each and every point. কিন্তু y অক্ষ বরাবর বেগের উপাংশ প্রত্যেক বিন্দুতে পরিবর্তিত হয়, সেটাকে তোমাকে বার করতে হবে। আরেকটা ব্যাপার খেয়াল রাখো যে বেগের যে কোনো ভেক্টরের এক্স উপাংশ আর ওয়াই উপাংশ যদি জানা থাকে তাহলে সেখান থেকে ভেক্টরটা আমরা বের করতে পারি। মনে করে দেখো এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট, মানে এক্স উপাংশ যদি এক্স হয় আর ওয়াই উপাংশ যদি ওয়াই হয়, তাহলে ভেক্টরটার মান হয়ে যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। 2 নম্বর প্রবলেমটাই চলে যাবো। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা একটু অন্য রকমের আছে সব প্রবলেমগুলোই। আচ্ছা, 2 নম্বর প্রবলেমটা বলছে যে একটা প্লাসকে একই রকম ভাবে বলেছে যে ইউ বেগে এবং থিটা প্রক্ষেপ কোণে ছুঁড়ে দেওয়া হবে। A particle is projected with velocity of projection u and angle of projection theta. আচ্ছা, প্রশ্ন দিয়েছে সময়ের সঙ্গে তার গতিপথের নতি কিভাবে পরিবর্তিত হয়। How the slope of its path changes with time. You will have to show it graphically. মানে তোমাকে সময়ের সঙ্গে তার গতিপথের নতি কিভাবে পরিবর্তিত হয় তার লেখচিত্রের সাহায্যে তোমাকে জানাতে হবে। শুধু তাই নয়, ইউ উইল অলসো হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্লোপ অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট। মানে ব্যাপারটা এরকম, তোমাকে একটা গ্রাফ শো করতে হবে। গ্রাফে কি থাকবে? গ্রাফের এক্স অক্ষ বরাবর থাকবে সময় আর ওয়াই অক্ষ বরাবর থাকবে গতিপথের নতি বা স্লোপ। স্লোপটা কেমন হবে সেটা পাবো। তো কিরকম হবে, কিভাবে আনবো স্লোপ? ব্যাপারটা কি আমরা অলরেডি করেছি। স্লোপ মানে কি? কোনো একটা লেখচিত্রের স্লোপ মানে হচ্ছে অলওয়েজ ওয়াই অক্ষ বরাবর চলরাশি ডিভাইডেড বাই এক্স অক্ষ বরাবর চলরাশি, ওয়াই বাই এক্স কে বোঝায় অথবা ট্যান থিটাকে বোঝায়। তো আমি এখানে নতিটাকে আনবো কি করে, এটা হচ্ছে প্রশ্ন। তো কি বলা আছে যে ইউ বেগে ছোড়া হয়েছে আর থিটা কোণে ছোড়া হয়েছে। আচ্ছা, একটু বলি নতি। নতি বলতে বা স্লোপ বলতে আমি কি বললাম? ওয়াই বাই এক্স। তো বলে রাখি আমরা আরেকটু যদি স্পেসিফিক্যালি যাই, যদি আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করি, তুমি মনে রাখবে নতি ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। তোমাকে এই রাশিটা বার করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা বার করতে হবে। যদি ডিফারেন্সিয়েশন করা হয়ে গেছে তাহলে কিন্তু ব্যাপারটা অতটা কঠিন মনে হবে না, কিন্তু যদি ডিফারেন্সিয়েশন করা না হয় তাহলে সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন হওয়ার পর আরেকবার তুমি গোটা ব্যাপারটা দেখে নেবে। আচ্ছা, যদি এটা হয় তাহলে অলরেডি আমরা করে ফেলেছি, দেখবে x ইকুয়াল টু হচ্ছে u cos থিটা ইনটু t আর y ইকুয়াল টু আমি পেয়েছি u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। এই জিনিসটা কিন্তু আমাদের জানা আছে, তুমি সেই জানা থেকেই লিখবে যে উই হ্যাভ, যে আমরা জানি যে t সময় পর প্রাচটির অবস্থান ব্র্যাকেটের মধ্যে স্থানাঙ্ক দিয়ে xy হলে এটা আমরা জানব। আচ্ছা, তাহলে প্রথম থেকে এই এক নম্বরটা থেকে আমি লিখতে পারি dx বাই dt। আগে dt বের করি, আমার অ্যাকচুয়ালি dy বাই dx দরকার। আচ্ছা, dx বাই dt এটা t, t টা বাদ চলে গেল, তাহলে এটা হয়ে যাবে u cos থিটা। আর dy বাই dt যদি করি তাহলে প্রথম টার্ম থেকে আসবে u sin থিটা আর এটার জন্য আসবে হাফ g ইনটু 2t, t স্কয়ার আছে তাহলে 2t 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে u sin থিটা মাইনাস gt। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, বেশ। 2 কে 1 দিয়ে ভাগ করে দাও। যদি 2 কে 1 দিয়ে ভাগ করি, দেখো পড়ে থাকছে dy বাই dt আর এটা পড়ে থাকছে dx বাই dt। এদিকটাই পড়ে থাকছে u sin থিটা মাইনাস gt ডিভাইডেড বাই u cos থিটা। আশা করছি আপত্তি নেই, জাস্ট ভাগ করেছি আর কিছু করিনি। বাঁ দিকের সঙ্গে বাঁ দিক ভাগ করেছি, ডান দিকের সঙ্গে ডান দিক ভাগ করেছি। এবার এই অংশটাই দেখো dt dt কেটে গেলে তোমার বাঁ দিকে পড়ে থাকছে dy বাই dx, যেটা আমি চাইছি। আচ্ছা, এটাকে আমি একটু ভেঙে দিতে পারি। এটাকে আমি লিখতেই পারি u sin থিটা বাই u cos থিটা
মাইনাস জিটি বাই ইউ কস থিটা, আপত্তি নেই নিশ্চয়ই। আচ্ছা ইউ ইউ কেটে গেলে এটা ট্যান থিটা মাইনাস জি বাই ইউ কস থিটা ইন্টু টি। দেখো নতির মান চেয়েছিল, আমি কিন্তু নতিটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে নতিটাকে আমি এভাবে লিখতে পারি এম, এটা সাপোজ ক্যাপিটাল এম, আমি ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখছি কারণ নতিটাকে ওয়াই অক্ষ বরাবর প্লট করেছি। তাহলে ওয়াই ইকুয়াল টু, যেটাকে আমি একটা কনস্ট্যান্ট সি মাইনাস টিটা কি এক্স অক্ষ বরাবর প্লট করা হয়েছে, তাহলে এক্স, দেখো তো চেনা চেনা লাগছে কিনা, এটা একটা সরল রেখার ইকুয়েশন না, y ইকুয়াল টু mx প্লাস c, এখানে দিয়েছে y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c কেমন গ্রাফ হয়, y ইকুয়াল টু মাইনাস mx প্লাস c এই ধরনের গ্রাফ হয়। তাহলে লেখচিত্রটার নতি কিভাবে পরিবর্তিত হবে, লেখচিত্রটার নতি একটা স্ট্রেট লাইন, যেহেতু মাইনাস এইভাবে পরিবর্তিত হয়, যেহেতু এটা মাইনাস আছে এটা নিচের দিকে নামবে, যদি এটা প্লাস হতো তাহলে এটা এই দিকে হতো। আশা করছি মনে পড়ছে, সেক্ষেত্রে এই অংশটা হয়ে যেত ছেদিত অংশ। আচ্ছা তাহলে আমি কি লিখবো, তো লেখচিত্রের নতিটি সময়ের সঙ্গে পরিবর্তনের লেখচিত্র আমি লিখে দিয়েছি, এটাতেই তোমার নাম্বার আসবে। আর ওই লেখচিত্রের নতি কত হবে, আচ্ছা এখানে লিখে দেবে যেখানে c ইকুয়াল টু tan থিটা অ্যান্ড m ইকুয়াল টু হচ্ছে g বাই u, এটা হচ্ছে লেখচিত্রের নতি। ওই নতিটা নয় কিন্তু, এই নতিটা হচ্ছে এটা। এবার এটা হচ্ছে যে গ্রাফটা নিলাম সেই গ্রাফটার নতি, ঠিক আছে? তো অত সব কি দরকার নেই, তুমি এখানে পরিষ্কার দেখিয়ে দিয়েছো আর বলে দেবে যে এটি হচ্ছে সরল রেখা। আর যেটা একটা সেকেন্ড পার্ট আছে, দেখো বলেছে সর্বোচ্চ উচ্চতায় dy বাই dx কত হবে, এরকম একটা প্রশ্ন দিয়েছিল সর্বোচ্চ উচ্চতায়। আচ্ছা ভেবে দেখো, এটা তো উত্তর হয়ে গেল। তো অবশ্যই মনে রাখো এটা হচ্ছে t উচ্চতায় হবে, t সময় পর হবে, এটা 2t সময় পরে হবে, আর এটা একদম t ইকুয়াল টু 0 টাইমের রেসপেক্টে যেহেতু দিয়েছে। আচ্ছা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা মানে কি এইখানটা। আচ্ছা কি বলতে পারি, এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগে, যেটাকে বলি কি উড্ডয়নকাল, তাই না? উড্ডয়নকাল, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত সময় লাগবে, হাফ অফ উড্ডয়নকাল, তাই না? এবার তুমি লিখে বলো যে উড্ডয়নকাল টাইম অফ ফ্লাইট 2u sin থিটা বাই g, সর্বোচ্চ উচ্চতায় d ইকুয়াল টু t বাই 2, কারণ উচ্চতিকালের অর্ধেক হচ্ছে তোমার উড্ডয়নকাল পৌঁছতে সময় লাগবে। গোটা পথটা যেতে যদি তোমার 5-6 সেকেন্ড সময় লাগে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে কত লাগবে, 3 সেকেন্ড, জাস্ট অর্ধেক। তাহলে সেই জন্য আমি অর্ধেক করে দিলাম u sin থিটা বাই d। এবার তুমি এই ইকুয়েশনে t এর মানটা, এই যে t এর মান ওখানে বসিয়ে দাও। তাহলে তোমাকে চেয়েছে কি ওই এই সময়ে dy বাই dx কত, এটা চেয়েছে। তাহলে সেক্ষেত্রে নতি dy বাই dx ইকুয়াল টু tan থিটা মাইনাস g বাই u cos থিটা ইনটু স্মল t হয়ে যাচ্ছে u sin থিটা বাই g কেটে দাও, u কেটে দাও, দেখো পড়ে থাকছে tan থিটা মাইনাস tan থিটা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় এই লেখচিত্রের নতির মান 0 হয়ে যাবে। দেখো তোমার গ্রাফেও কিন্তু তাই হয়েছে, অর্ধেক উচ্চতায় তোমার এটা এইটা কি লেখা উচিত আর এটা t বাই 2 লেখা উচিত, তাহলে গোটা ব্যাপারটা মিলে যাবে। দেখো সর্বোচ্চ উচ্চতায় t বাই 2, আবার তারপরে উল্টো দিকে বাড়বে, বাড়তে বাড়তে আবার ম্যাক্সিমাম। দেখে নেবে অঙ্কটা ভালো করে। বেশ, নেক্সট অঙ্ক একটা করে ফেলি, আনুভূমিক প্লাস দিয়ে। আনুভূমিক প্লাস দিয়ে কোনো অঙ্ক কিন্তু আমি করিনি, দেখে রাখা ভালো, কারণ এটা দিয়েও অনেক সময় শর্ট কোশ্চেন বা কোশ্চেন দিতে পারে। জিনিসটা খুবই সোজা, দেখে নাও। হরাইজন্টাল প্রজেক্টাইল কি বলতে চাইছে, বলছে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, এটা হচ্ছে এরোপ্লেনের উড়ে যাওয়ার পথ। কত ভেলোসিটিতে উড়ে যাচ্ছে, বলছে 600 কিলোমিটার পার ঘন্টা বেগে উড়ে যাচ্ছে। বলছে এরোপ্লেনটা যখন আনুভূমিক ভূমির এ অবস্থানের ঠিক উপরে, মানে এইরকম জায়গায় এসে পৌঁছে, তখন ওই এরোপ্লেন থেকে একটা বস্তু ফেলে দেওয়া হবে।
ঠিক আছে, আবার বলছি প্রশ্ন, আনুভূমিক মানে গ্রাউন্ডের এ বিন্দুর ঠিক উপরে যখন এরোপ্লেনটা পৌঁছেছে তখন এরোপ্লেন থেকে একটা বস্তু ফেলে দেওয়া হবে। তো যদি এরোপ্লেন থেকে একটা বস্তু ফেলা হয়, সেই বস্তুটা কিন্তু এরোপ্লেনের বেগে পড়তে থাকবে, মানে এমন নয় এরকম ফেললাম আর সোজা পড়ে গেল, এটা কিন্তু হয় না। যেহেতু এরোপ্লেন থেকে ফেলা হয় তাহলে এর কিন্তু একটা আনুভূমিক বেগ প্রাথমিকভাবে থেকে যাবে, এবং তারপর কি হবে, পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের জন্য পড়তে থাকবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে বস্তুটা এইরকম একটা পথ দিয়ে পৃথিবীতে এসে পৌঁছায়। তো আমি ধরে নিলাম বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তোমাকে প্রশ্ন দিয়েছে এ থেকে বি এই দূরত্বটা কত। টোটাল প্রজেক্টাইল নয় কিন্তু, মানে এখান থেকে ছুড়লাম ওখানে গিয়ে পড়লো ওটা নয় কিন্তু, এটাকে এই টাইপের প্রজেক্টাইলকে বলা হয় আনুভূমিক প্রজেক্টাইল, হরাইজন্টাল। আচ্ছা কিভাবে করব, একই কনসেপ্ট মানে আমি আবার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুটো গতিকে ভেঙে দেবো। ভাঙার পর আমি দেখবো গোটা ব্যাপারটাকে অ্যানালিসিস করবো। আমি দেখো করছি, যদি আমি দুটো আলাদা দিক ভাবি, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। হরাইজন্টাল বরাবর একটা বেগ আছে, তাহলে আমি বলতে পারি ইউএক্স ইকুয়াল টু কত বলেছে 600 কিলোমিটার পার ঘন্টা। এরোপ্লেনটা যে বেগে ছিল সেই দিকে, এটাকে তুমি এক কাজ করো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দাও। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা জানি আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড, কাটাকাটি যাবে 6 দিয়ে, এটা পড়ে থাকছে 500/3 মিটার। আচ্ছা ইউ ওয়াই কত হবে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ নেই, একদম এই পয়েন্টে কোনো ভেলোসিটি ছিল না, বেশ। এক্স অক্ষ বরাবর কিছুটা সরণ হয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স, তাই না। ওয়াই অক্ষ বরাবর সরণ হয়েছে, এই বরাবর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়াই অক্ষ বরাবর সরণ, মানে এই লাইন বরাবর ছিল এই লাইন বরাবর পড়েছে, তাহলে এই ডিসটেন্সটা হয়ে যাবে, মানে এরোপ্লেনটা যে উচ্চতায় আছে সেই উচ্চতাটা হবে ওয়াই অক্ষ বরাবর সরণ। এটা দেওয়া আছে 1960 ফুট উচ্চতায়, মিটার সরি 1960 মিটার, মিটার না কিলোমিটার একবার দেখে নিই, 1960 মিটার। তাহলে ওয়াই অক্ষ বরাবর যেটা সরণ হবে, এখানে একটা নাম দিয়ে দিই, এটা হয়ে যাচ্ছে পি থেকে এ, এই উচ্চতাটা হয়ে যাচ্ছে 1960। ঠিক আছে, যখন ভার্টিক্যাল দিকে মোশন করব তখন হরাইজন্টাল মোশন ভুলে যাব, যখন হরাইজন্টাল মোশন আলোচনা করব ভার্টিক্যাল মোশন ভুলে যাব, ওই ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা উল্লম্ব বরাবর একটা ত্বরণ থাকবে, সেটা হয়ে যাচ্ছে প্লাস জি, যেহেতু বস্তুটা নিচের দিকে রয়েছে, আনুভূমিক দিকে তো কোনো ত্বরণ নেই, সেটা হয়ে যাচ্ছে। এবার আমি গোটা ব্যাপারটাকে অঙ্কের সাহায্যে জানতে চাইছি। আমি ধরে নিলাম পি থেকে বি বিন্দুতে পৌঁছাতে টি সেকেন্ড সময় লাগছে, অনলি টি সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমি যদি বস্তুটার উল্লম্ব গতির কথা আলোচনা করি, ইফ ইউ কনসিডার দ্য ভার্টিক্যাল মোশন অফ দ্য পার্টিকেল, তাহলে ইউ ওয়াই ইকুয়াল টু 0, সময় লেগেছে টি সেকেন্ড, সরণ কত, সরণ হয়ে যাচ্ছে 1960 মিটার। যদিও বিতে পৌঁছেছে, তোমার পি এ সমান 1960, আমি কিন্তু এইভাবে ভাবছি না, আমি শুধুমাত্র ভার্টিক্যাল মোশন কনসিডার করছি। ভার্টিক্যাল মোশন মানে কি, কণাটা এই পথ বরাবর ছিল আর এই পথ বরাবর কোনো বিন্দুতে পৌঁছেছে, তাহলে এই দুটো পথের মধ্যবর্তী যেটা দূরত্ব, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা বলতে পারো লম্ব দূরত্ব, সেটাই কিন্তু এখানে দূরত্ব হিসেবে কাজ করবে, আর ত্বরণ হয়ে যাচ্ছে প্লাস জি। তাহলে সেক্ষেত্রে আমি যদি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পুরো থাকছে টি স্কোয়ার ইকুয়াল টু 2s/g, তাহলে পুরো থাকছে 2 1960, জি এর মান 9.8, 4.9, তাহলে এটা হয়ে যাচ্ছে 19,600 ডিভাইডেড বাই 49, এটা বোধহয় বর্গমূল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 196 মানে 14, আর এটার জন্য একটা শূন্য, আর এটা 7, তাই তো, তাহলে এটা পড়ে থাকছে 20 সেকেন্ড। তো টি তো চাইনি, আমি পেলাম কি পি থেকে বি বিন্দু পৌঁছতে সময় লাগবে 20 সেকেন্ড, 20 সেকেন্ড পর বস্তুটা ভূমিতে গিয়ে পৌঁছাবে। এবার আমি লাস্টে হরাইজন্টাল মোশনে চলে আসি। হরাইজন্টাল মোশনে আমি কি পেয়েছি, যে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এবি, এবং এবিটাই তোমাকে বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি এক্স অক্ষ বরাবর এবি যেটা হচ্ছে, এবি ইকুয়াল টু, তুমি এরকম বাঁ দিক ডান দিক লিখবে না, তুমি উপরে এখানে শেষ হবে নিচ থেকে লিখবে কিন্তু। আচ্ছা এবি ইকুয়াল টু কোথায় লিখতে পারি, ইউএক্স ইনটু টি, ঠিক আছে, ইউএক্স ইনটু টি এই বরাবর বেগ ছিল ইউএক্স,
আর কত সময় পরে পৌঁছেছে, টি সময় পর পৌঁছেছে। তাহলে আমি লিখতে পারি এটা হয়ে যাবে 500/3 ইনটু টি মানে হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এটা পড়ে থাকছে 5 দুগুণে 10, এটা যা আসবে 3 কিলোমিটার দূরে গিয়ে। বোঝা গেছে? আবার বলছি, ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল মোশন শুড বি কনসিডার্ড ডিফারেন্টলি, একসঙ্গে কিন্তু আলোচনা করব না। ভালো করে অঙ্কটা দেখে রাখবে, এটা করতে পারলে তুমি যে কোনো এই টাইপের যে কোনো অঙ্ক করে ফেলতে পারবে। এরপর একটা সহজ অঙ্ক আলোচনা করব। বলছি দুটো বস্তু, একটা বিন্দু থেকে দুটো বস্তুকে ছোঁড়া হলো, মনে করো এখান থেকে, সাপোজ ও বিন্দু থেকে। বলছে এই দিকে একটা বস্তুকে ছুঁড়লাম, a particle is projected with a velocity u1 making an angle θ1 with a horizontal। আরেকটা কোণাকে ঠিক উল্টো দিকে thrown with velocity u2 and angle of projection হচ্ছে θ2। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। দুটো বস্তুকে দুদিকে আমি ছুঁড়ছি, একটা θ1 কোণে, একটা θ2 কোণে। আচ্ছা, দুটো বস্তুর বেগ সমান বলেছে, both are projected with velocity। বলছে একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ নির্ণয় করো। ফাইন্ড দ্য রিলেটিভ ভেলোসিটি অফ আইদার উইথ রেসপেক্ট টু অ্যানাদার। যে কোনো একটা সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ। দেখো করা যাবে আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের ফর্মুলা কি ছিল? ফর্মুলা দেখো, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটির মান ছিল, তুমি মনে করে দেখো, যদি u1 আর u2 হয়, u1 স্কয়ার u2 স্কয়ার 2u1 u2 cos phi, এটা ফর্মুলা ছিল না? যদি u1 আর u2 বেগে দুটো বস্তু গতিশীল হয় এবং phi হচ্ছে বস্তু দুটির গতিপথের মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এই ফাইটা কত হবে? দেখো তো, আমি লিখতে পারি phi ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, সরি এটা হবে মাইনাস অফ θ1 প্লাস θ2। গোটাটা 180, এদিকে θ1 এদিকে θ2 বিপরীত দিকে ছোড়া হয়েছে, তাহলে ফাইটা পেয়ে গেলাম। এত কাজ হয়ে গেল, মান বসালেই হয়ে যাবে, হবে না? আচ্ছা, এই ক্ষেত্রে বলেছি u1 সমান u, u2 সমান u। তুমি একবারে লিখে ফেলবে যে একটি বস্তুর সাপেক্ষে অপর বস্তুটির আপেক্ষিক বেগ, বা এখানে একবার লিখে দেবে যে ক্ষেত্রে u1 সমান u2 সমান u, তারপর এটা লিখে দেবেন এবং phi ইকুয়াল টু লিখলাম, অতএব আপেক্ষিক বেগ থাকছে u স্কয়ার প্লাস u স্কয়ার 2u স্কয়ার cos of 180 minus this 180 minus θ1 plus θ2। আচ্ছা, 180 মাইনাস করলে কি হয়? সেম মাইনাস সাইন আছে, তাই তো? cos of 180 minus phi যদি আমি করতাম, cos of 180 minus phi করলে মোস্ট প্রবাবলি মাইনাস cos phi, তাই তো? তাহলে এটা পড়ে থাকবে 2u স্কয়ার মাইনাস 2u স্কয়ার মাইনাস cos θ1 plus θ2, গুণফল হিসেবে কিন্তু এটা, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আমি এক লাইনে করব, আমি দুটো লাইন করি, 2u স্কয়ার প্লাস 2u স্কয়ার cos of θ1 plus θ2। এক কাজ করো, 2u স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে 1 প্লাস cos of θ1 plus θ2। এটা পড়ে থাকছে 2u স্কয়ার, আচ্ছা 1 প্লাস cos, 1 প্লাস cos θ মানে 2u স্কয়ার। দেখো তো এরকম একটা ফর্মুলা ছিল না, 2u স্কয়ার cos of θ1 plus θ2 by 2 লিখতে পারি। দুবার লিখে ফেলেছিলাম 2u স্কয়ার, আর এই থার্ড ব্র্যাকেটের মানটা হয়ে যাচ্ছে 2 cos স্কয়ার। এটা এরকম ফর্মুলা ছিল, দেখো 1 প্লাস cos θ সমান 2 cos স্কয়ার θ বাই 2, এরকম একটা ফর্মুলা ছিল। অ্যাকচুয়ালি আছে 1 প্লাস cos 2 θ সমান 2 cos স্কয়ার θ, ওখান থেকে। আর এটা পড়ে থাকছে
থাকছে 2u cos theta 1 plus theta 2. This is the relative velocity of one projectile with respect to the other. ঠিক আছে, লাস্ট একটা প্রবলেম আলোচনা করব। লাস্ট প্রবলেমটা বলছে যে সাপোজ আনুভূমিকের উপর মানে তুমি আনুভূমিক থেকে একটা প্লাস শুনবে, এরকম বলছে যে তোমার এইখানে একটা টার্গেট রাখা আছে, তুমি এখান থেকে গিয়ে ওটাকে এখান থেকে ছুঁতে চাইছো, ছুঁড়ে ওইটাকে আঘাত করতে চাইছো। তো বলছে যদি থিটা 1 কোণে ছোঁড়া হয় তাহলে দেখা গেল সাপোজ এটা হচ্ছে ডি দূরত্ব, if it is projected with angle theta 1 বলছে এটা x দূরত্ব কাছে গিয়ে পড়ে, x1 দূরত্ব সরি। আর যদি থিটা 2 কোণে ছোঁড়া হয়, ছবি না আঁকলেও চলে যদিও, তাহলে বলছে x2 দূরত্ব পেছনে গিয়ে পড়ে। বোঝা গেল? তোমার আনুভূমিকে তুমি দাঁড়িয়ে আছো কোনো এক জায়গায়, এক নির্দিষ্ট দূরত্বে একটা টার্গেট আছে, তুমি এটাকে আঘাত করতে চাইছো। যখন তুমি থিটা 1 কোণে ছুঁড়লে তখন x1 দূরত্ব আগে পড়ে গেল, তুমি একটু থিটাটাকে বাড়ালে, থিটা 2 করলে, দেখা গেল x2 দূরত্বের পেছনে চলে গেল। নিয়ে বলছে থিটা কোণে ছুঁড়লে ওটা একদম ঠিক জায়গায় কাটে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে you will have to prove sin 2 theta equal to x2 sin 2 theta 1 x1 sin 2 theta 2 divided by x1 plus x2। এটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? কিভাবে করব? আচ্ছা, প্রথমত দেখো এটা সবটাই রেঞ্জের অঙ্ক, তাহলে প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারি প্রথম ক্ষেত্রে রেঞ্জ কত, থিটা 1 এর জন্য এইটুকু। আচ্ছা, এটা সমান বলতে পারি d মাইনাস x1। তাহলে প্রথম, আচ্ছা ইউটা কিন্তু দুটো ক্ষেত্রেই সেম, তুমি আগে ওটা ধরে নেবে যে ধরি ইউ বেগে ছোঁড়া হচ্ছে। প্রথম ক্ষেত্রে d মাইনাস x1, d মাইনাস x1 হচ্ছে প্রথম ক্ষেত্রের রেঞ্জ। তাহলে প্রথম ক্ষেত্রের যদি রেঞ্জ হয় আমি লিখতে পারি this is equal to u square sin 2 theta 1 divided by g for equation number 1। আর সেকেন্ড ক্ষেত্রে d plus x2 এটা হয়ে যাবে u square sin 2 theta 2 divided by g। বুঝলে? তাহলে দুটোকে তুমি সলিউশন করে ফেলো। কি করবে? এক নম্বরকে x2 দিয়ে গুণ করো আর দুই নম্বরকে x1 দিয়ে গুণ করো, নিয়ে দুটোকে যোগ করো। কি পড়ে থাকছে? এক নম্বরকে x2, তাহলে dx2 minus x1 x2 u square x2 sin 2 theta 1 divided by g। আর দুই নম্বরকে x1, তাহলে dx1 plus x1 x2 u square x1 sin 2 theta 2 divided by g। দুটোকে অ্যাড করে দাও, তাহলে এটা কেটে যাবে, d কমন নাও, x1 plus x2 u square x2 sin 2 theta 1 plus x1 sin square 2 theta 2 sin square তো নয় sin 2 theta 2 divided by g। হয়ে গেল? আচ্ছা, এবার যদি থিটা হচ্ছে রাইট মানে একদম টার্গেটে গিয়ে পৌঁছাবে, তাহলে আমি d সমান লিখতে পারি u square sin 2 theta by g। তাহলে এবার d এর মানটা যদি বসিয়ে দাও তাহলে তোমার পড়ে থাকছে 3 নম্বর সমীকরণ থেকে। 3 নম্বর সমীকরণে তুমি d এর মানটা বসিয়ে দাও, তাহলে d সমান হচ্ছে u square sin 2 theta by g, তাকে x1 plus x2 দিয়ে গুণ, x1 plus x2 দিয়ে গুণ equal to u square by g। ভেতরে পড়ে থাকছে x2 sin 2 theta 1 plus x1 sin 2 theta 2, gটা তো নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে থাকছে। বুঝতেই পারছো u square by g যদি কমন নিয়ে নিই, দেখো ফাইনালি পড়ে থাকছে sin 2 theta, উপরেরটা ওইটা পড়ে থাকছে আর নিচে পড়ে থাকছে x1 plus x2। প্রমাণিত। খুব জটিল কিছু অঙ্ক নয়,
একটু বুঝে স্টেপসগুলো করবে, তাহলেই ওটা অঙ্কটা খুবই সহজ অঙ্ক।